হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সোমবার ১ তারিখ আর আমাদের ঘুরতে যাওয়ার দিন। এখন সকাল ৬:১৫ মতো বাজে। ঘুম থেকে যদিও উঠেছি সকাল ৫:৩০টায়, ভিডিওটা এখন শুরু করলাম। আর আপনাদের কথায় রান্নাঘরের বন্ধ ঘড়িটায় কিন্তু ব্যাটারি লাগিয়ে নিয়েছি। আমি জানতাম না যে ঘরে বন্ধ ঘড়ি রাখতে নেই, তাহলে আগেই লাগিয়ে নিতাম। আর যাব বলেই চিকেন স্যান্ডউইচগুলো সকাল সকাল উঠে রেডি করে নিয়েছি। এরপর ব্যাগে ঢুকিয়ে নেব। আর স্ন্যাক্সের জন্য ছোটোখাটো চিপস, কলা এইসব তো নিয়েই নিয়েছি। ট্রেনে অবশ্য খাবার অর্ডার করা আছে, আবার ট্রেনে একটা প্যান্ট্রিও রয়েছে। কিন্তু আমি তাও মিভানের কারণে সেফ সাইড খাবার কিছু এক্সট্রা নিয়েও রাখি। আমরা সবাই রেডি হয়েই রয়েছি। চলুন এবার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি। ট্যাক্সিও এসে নিচে দাঁড়িয়ে রয়েছে। এখন সকাল 6:30টার মতো বাজছে। বেরিয়ে পড়েছি। ট্যাক্সি একদম সময় মতো এসেছে। এবার আমরা সময় মতো পৌঁছাতে পারলেই হয়। কারণ সকালবেলা স্টকহোমের দিকে উইকডেজে একটু জ্যাম হয়, সবাই অফিসে যায়। আর আমাদের ট্রেন হচ্ছে সকাল 7:50। ট্রেনে করে যদি স্টকহোম সিটি যেতাম তাহলে প্রায় ১.৫ ঘন্টা লেগে যেত। যেহেতু ট্যাক্সিতে যাচ্ছি, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর যিনি ট্যাক্সি চালাচ্ছেন উনি কিন্তু বাংলাদেশি এক দাদা। এই বিদেশের মাটিতে বাংলা বলা মানুষ পেলে কি যে আনন্দ হয় সে কি আর বলবো। আধ ঘন্টা সুন্দর গল্প করতে করতে চলে এলাম। সিটিতে ঢুকে গেছি, বাইরেটা দেখেই তো বুঝতে পারছেন। এই ওয়েদার আমাদের পিছু আর ছাড়ে না। যখনই ঘুরতে যাই মেঘ বৃষ্টি আমাদের সঙ্গে সঙ্গে। আর যেখানে যাচ্ছি সেখানে তো পুরো সপ্তাহেই বৃষ্টির ফোরকাস্ট। চলে এসেছি স্টকহোম সিটি স্টেশনে। আর কথায় কথায় আপনাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি সুইডেনের ওয়েস্ট সাইডে। একটা ছোট্ট গ্রাম আছে, সেটা আবার নরওয়ের একদম বর্ডারে। এটা একটা পাহাড়ি গ্রাম, আর গ্রামটার নাম হচ্ছে অরে। ট্রেন দিয়ে দিয়েছে আর 15 মিনিটের মধ্যেই চলে আসবে। যাই হোক, এবার যে এসে আগে থেকে 1 ঘন্টা ধরে স্টেশনে বসে থাকতে হয়নি, এটাই রক্ষা। না তো প্রত্যেকবার কোথাও ঘুরতে গেলেই মৈনাক সবার আগে নিয়ে এসে বসিয়ে রাখবে। কনফিউজ স্টেশনে। ভারত আমার ভারতবর্ষ, এখানে অনেক বেটার। ছোট্ট ছোট্ট জিনিস। আমরা দেশে থেকে তো দেশের মর্ম বুঝি না। ধরো কোনো রেলওয়ে স্টেশনে গেলে দূরপাল্লার ট্রেনগুলো আমাদের দেশে মোটামুটি 20-21 কম্পার্টমেন্টের হয়। এবার যে কোনো বড়ো স্টেশনে প্রত্যেকটা কম্পার্টমেন্টের আগে, ট্রেনটা ঢোকার আগেই S1, S2, AC1, AC2 করে দিয়ে দেয়, যাতে ধরো তুমি একটা এন্ডে দাঁড়িয়ে রয়েছো, তুমি তোমার কম্পার্টমেন্টের সামনে পৌঁছে যাবে উইদাউট দ্য ট্রেন কামিং ইন। ট্রেনটা আসার অনেক আগেই ঢুকছে, ওখানে গিয়ে পৌঁছে যাবে। এইখানকার ট্রেনগুলো কিন্তু 20-21 বগির হয় না, সাধারণত 6-7 বগি কি 8 বগি 9 বগিরই হয়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে প্ল্যাটফর্মের ট্রেন ছাড়া খুব বেশি হলে 10-12 মিনিট আগে দেয়, কখনো কখনো তো 5-6 মিনিট আগে দেয়। মানে হাতে তখন সময়ই থাকে না, কারণ এরা প্ল্যাটফর্মগুলোকে ফাঁকা রাখতে চায়। এবার কেন ফাঁকা রাখতে চায় সেটা তাদের ব্যাপার। কিন্তু প্ল্যাটফর্মে তোমার যে কোচ নাম্বারটা কোথায় থাকবে সেটা আগের থেকে তুমি জানতে পারবে না। এবার ধরো তোমাকে কোচ নাম্বার 1 বা 2 দিয়ে দিল, তো 1 বা 2 ইঞ্জিন থেকে 1 বা 2 না শেষ দিক থেকে 1 বা 2 তুমি বুঝতে পারবে না। শেষ মুহূর্তে তোমাকে তো উদ্ধার করতেই হবে। তো এই একটা সমস্যা আছে। কিন্তু একটা লাকি ব্যাপার এটা হতে চলেছে, যেমন 7:54-তে ট্রেন, এখন বাজে 7:40, 14 মিনিট বাকি, এখনও কিন্তু প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। এই জাস্ট ট্রেনটা ঢুকছে, দেখাও কথা বলতে বলতে। হাতে মোটামুটি 12 মিনিটের মতো। এটা এসজেটা না তো? হ্যাঁ, আমাদের ট্রেন 12 মিনিটের মতো আছে প্ল্যাটফর্মে খুঁজে ওঠার জন্য। ওই যে ট্রেন এসে গেছে, চলুন টুকটুক করে উঠে পড়ি। ভিড় আজকে খুব বেশি হবে না, তার কারণ আজকে তো উইকডেজ। এই কারণেই আমরা যখনই কোথাও ট্রাভেল করার হয় উইকডেজে ট্রাভেল করি, যাতে ট্রেন বাস এইসবে ভিড় না হয়। এবারের ট্রেনটা বেশ ভালো পেয়েছি। আগেরবার নরওয়ে গেছিলাম বা ডেনমার্কে যখন ট্রেনে করে গেছিলাম, এত ট্রেনটা ছোট, জায়গার অভাব, সবাই ঘাড়ের ওপর ভীষণ অসুবিধা হয়েছিল। এইবারের ট্রেনটা বেশ ভালো পেয়েছি, ফাঁকা ফাঁকা। দূরপাল্লার ট্রেনে জায়গা কম থাকলে ভীষণ অসুবিধা হয়। আগেরবারের ট্রেনটায় তিনটে তিনটে করে সিট পাশাপাশি ছিল, সেই কারণে জায়গাটা খুব কম লাগছিল।
এবার একটু হাত পা ছড়িয়ে যেতে পারবো। আর প্যান্ট্রিটাও ঠিক আমাদের কোচের গাই। এই যে দেখা যাচ্ছে আরলান্ডা এক্সপ্রেস, এটা কিন্তু এখানকার ফাস্টেস্ট ট্রেন। এয়ারপোর্ট অব্দি যায়। আরলান্ডা হচ্ছে এখানকার এয়ারপোর্ট। বুদাপেস্ট থেকে যখন আগের বছর ফিরেছিলাম তখন এই ট্রেনটা চড়ে ফিরেছিলাম। প্রত্যেক বছরই আমরা সামার ভ্যাকেশনে কোথাও না কোথাও ঘুরতে যাই, কিন্তু সুইডেনে ঘোরা হয় না। সুইডেনের বাইরে যত দেশ আছে সেগুলো তো ঘুরে বেড়াই, কিন্তু লাস্টে আমরা এই বছর রিয়েলাইজ করলাম এখন আমরা সুইডেনটাকেই এক্সপ্লোর করিনি। তাই এবার ঠিক করেছি, না এবার সামার ভ্যাকেশনে আমরা সুইডেনের অন্যান্য প্রান্তে ঘুরবো। কত কি দেখার আছে আমরা দেখিনি। আর এইটা হচ্ছে ট্রেনের ভেতরে প্যান্ট্রি। এখানে একবার কফি পয়সা দিয়ে কিনলে পরে আর আপনাকে পে করতে হয় না। ওই একটা কাপই বারবার বারবার রিফিল করে আপনি খেতে পারেন। আর এখানে বিভিন্ন রকমের খাবার আছে। যদিও এই খাবার আমার একদমই ভালো লাগে না, এই কারণেই বাড়ি থেকে আরও স্যান্ডউইচ বানিয়ে এনেছি। ওই জুস টুস ঠিক আছে। আর ট্রাভেল করলেই দেখবেন খিদে যেন আরও বেশি পায়। বাড়ি থেকে যদিও বা খাবার বানিয়ে নিয়ে এসছি, আমি জানি আবার একটু পরেই খিদে পেয়ে যাবে। আর আমাদের এই ট্রেনের জার্নিটা টোটাল হচ্ছে 7 ঘন্টা। যাওয়ার সময় 7 ঘন্টা, আর ফেরার সময় 1 ঘন্টা বেশি লাগবে, কারণ ফেরার সময় অন্য রুট দিয়ে ট্রেনটা ফিরবে। এদিকে আমি কফি নিয়ে চলে এসেছি। কফি আর একটা ক্রোজো। আমি না অন্য চেয়ারে এসে বসেছি কারণ ক্রোজো দেখলেই মিভান খেতে চাইবে। আর মিভানের একদম দাঁতের কারণে ডক্টর স্ট্রিক্টলি বারণ করে দিয়েছেন কোনো মিষ্টি না। তাই ট্রেনটা যেহেতু ফাঁকাই আছে, আমি পিছনের চেয়ারটায় বসে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। আমার খাওয়া হলে তারপর মৈনাক আসবে। যদিও মৈনাক চা কফি খাওয়া একদম ছেড়ে দিয়েছে, খুবই কম খায়, কিন্তু আমি কিছুতেই ছাড়তে পারছি না। এত আমার কফির নেশা। আর বিশেষ করে এই ক্রোজো বা সুইডিশ যে বানগুলো রয়েছে সেগুলো পেলে আমার একটা কফি চাই। ওই যে আর একজন উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছেন। সারা ট্রেনে মোটামুটি হাফ ও দাঁড়িয়েই ট্রাভেল করেছে। বাইরেটা দেখতে সুবিধা হয় তাই দাঁড়িয়ে থাকে। ট্রেনে যে লাঞ্চগুলো অর্ডার করা ছিল সেগুলো আমরা কালেক্ট করে নিয়েছি। দাঁড়ান দেখাই কি কি লাঞ্চ দিয়েছে। মৈনাক নিজের জন্য অর্ডার করেছে প্যানকেক। এটা বাচ্চাদের মেনু, কিন্তু ও প্যানকেক খেতে ভালোবাসে বলে নিজের জন্য প্যানকেক অর্ডার করেছে। আমার জন্য রয়েছে চিকেন স্যালাড, আর মিভানের জন্য রয়েছে পাস্তা। কি যে মিভান এসব খায়! পাস্তা শুদ্ধ সেদ্ধ করা, কোনো নুন থাকে না, কোনো মশলা নেই, আর তার সঙ্গে মিটবল। আবার সঙ্গে ছোট্ট একটা কিসমিসের বক্স আর একটা বইও দিয়েছে পড়ার জন্য। Sheila, who is Sheila? Sheila's good home. Sheila has gone to home. Who is Sheila? Good home. Sit, 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 sit. She's good home. Where is Tina? Where is Tina? Basketball. Basketball, okay. Basketball. Yes, Tina has gone to basketball practice. আরে এটা আমাদের কলকাতার লোকাল ট্রেন না রে, ঝুলে 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 যাচ্ছে, ঝুলে ঝুলে যাচ্ছে কলকাতার লোকাল ট্রেনের মতো। মিভান কিন্তু এখন অব্দি কলকাতার লোকাল ট্রেন চাপিনি আজ অব্দি জন্ম থেকে, এবার চাপাতে হবে একবার, তাই না? এবারে মাই চাপতে চায় না। আমার এখন একটু ভয় লাগে, কারণ এই ভিড়ের ধাক্কাতে যদি না উঠতে পারি বা ট্রেন থেকে পড়ে যাই তো। মা চাপতে চায় না তো কি করে চাপবে? না, এমন রুটে যেতে হবে যেখানে ভিড় কম। এত উল্টো দিকে ব্যারাকপুর দিকে চলে যাবে। হ্যাঁ, শিয়ালদা দিকে না গিয়ে উল্টো দিকে যাবে। মিভান যে টিনার কথা বলছিল না, টিনা হচ্ছে সেই আমাদের বাড়ির উল্টো দিকেই থাকে, যে সুইডিশ মেয়েটি মিভানকে ভাইফোঁটা দিতে এসেছিল তার কথা বলছে। যখনই ওর টিনার সাথে দেখা হয়, টিনা বাস্কেটবল খেলতে যায়। অসম্ভব ভালো বাস্কেটবল খেলে, মেডেলও পেয়েছে অনেক। তো সেই কারণে বলছে টিনাস গন টু বাস্কেটবল। আর এই পুরো ট্রেন জার্নিটায় 1000বার দেখবেন মৈনাক একবার এই সিটে একবার ওই সিটে, কোনো জায়গায় স্থির হয়ে বসে না, 14 বার এদিক ওদিক। আর বাইরেটা দেখুন, আকাশটা খালি পুরো দুর্গাপুজো। এদিকে লাঞ্চের ব্যবস্থা করছি। সবারই চিকেন স্যান্ডউইচই আছে, মিভানের খালি গ্লুটেন ফ্রি ব্রেড দিয়ে। আর বাকি যে খাবারগুলো ট্রেন থেকে নিয়েছি সেগুলো আর এখন খাবো না, একবারে বাড়িতে গিয়ে, মানে যে হোটেলটায় উঠেছি সেখানে গিয়ে খাবো। এই খাবার আনপ্যাক করতে করতে একজনের কথা খুব মনে পড়ে গেল। ছোটবেলায় যখন দূরে ট্রেন জার্নি করে ঘুরতে যেতাম, তখন আমার কাকা লুচি, আলুর দম, লুচি, মাংস কষা সব রান্না করে দিত, ট্রেনে বসে বসে খেতে খেতে যেতাম। বিয়ের আগে বাবার দৌলতে প্রচুর ঘুরেছি। আমার বাবারও প্রচণ্ড ঘোরার নেশা, সেই জন্য বছরে 2টো করে ট্রিপ আমাদের মোটামুটি ছিলই।
যখন প্লেনে করে কোথাও যেতাম তখন তো আর এইসব খাবার প্যাক করে নিয়ে যেতে পারতাম না, কিন্তু যতবার আমরা ট্রেন জার্নি করতাম আমার কাকা এরকম খাবার প্যাক করে দিত। কিন্তু হঠাৎ করে সেই মানুষটা, আমি যখন 7 মাস প্রেগনেন্ট ছিলাম, আমাদের ছেড়ে চলে যায়। সে অনেক স্টোরি পরে কোনো দিন শেয়ার করব। কলকাতায় ট্রেন অ্যাক্সিডেন্টের গল্প শুনে শুনে এখানে ট্রেন দুললেও মৈনাক ব্যানার্জি ভয়ে চমকে উঠছে। কেন? আমি কোনো ভয় পাই না। এই তো বললে কি হচ্ছে, দুলছে কেন ট্রেন? দুলছে কেন? এটা তো ছোট ট্রেন, আমার কোনো এসব দুলুনির প্রতি ভয় নেই। ফালতু কথা বলবো না। কেন, প্রেস্টিজে লাগছে? না, প্রেস্টিজের ব্যাপার কি আছে? এখানকার ট্রেনগুলো ছোট ট্রেন, এগুলো ইন্ডিয়ার মতো ট্রেন না। এই তো চমকে উঠে লাফিয়ে উঠেছিলে। এদিকে মৈনাক যেখানেই ট্রাভেল করবে একটা সঙ্গী ট্রেনে বা বাসে ঠিক জোগাড় করে নেবে। ওই যে ভদ্রলোক পাশে বসে আছেন, ওনার সাথে বকর বকর করতে করতে চলছে। Oh, you had. We were 20 minutes late. The current British Prime Minister, Rishi Sunak, is the current British Prime Minister, Rishi Sunak, is Narendra Modi's son-in-law. Do you know that? Didn't know that. The current British Prime Minister is actually Indian born. So, although he was born in the UK, but he still has an Indian surname. So his father. যত পাহাড়ের উপরের দিকে উঠছি ট্রেনটা কিন্তু পুরো একদিকে হেলে রয়েছে। আমরা যখন দাঁড়াচ্ছি তখন পুরো টের পাচ্ছি। আর যত উপরের দিকে উঠছে আর তত মেঘের প্রকোপ যেন বাড়ছে। বিদ্যাসাগর সব জায়গায় বই নিয়ে যায়, এখানেও বই নিয়ে এসে আর হনুমানের মতো কলা খায়। মিবান পুরো টেবিল থেকে ঝাঁপ মেরেছে একদম নিচে, পাশের ভদ্রলোকের গাড়ি পড়ছে। এখানকার মানুষজন নিতান্তই খুব ভালো। যাক ভাগ্যিস পড়েছে, তাই জানতে পারলাম যে উনি 3 বার আমাদের দেশে গেছেন। হ্যাঁ, উনি 3 বার আমাদের দেশে গেছেন, ইন্ডিয়া ঘুরতে গেছেন। আস্তে আস্তে বুঝতে পারলে ভাষা বুঝতে মুশকিল আছে। হ্যাঁ, মানে ওনার পাশে আমি নিজের ভাষায় কথা বলতে লজ্জা পাচ্ছি, পাশে উনি বুঝে আমার ভাষাটা, মানে এমন মানে খুঁটিনাটি ব্যাপারে উনি জানেন, খুঁটিনাটি সম্বন্ধে জানেন। মৈনাক যে ভদ্রলোকটির সাথে কথা বলছিলেন সুইডিশ, উনি 3 বার আমাদের দেশে গেছেন। কত কি যে জানেন আমাদের দেশ সম্পর্কে, কত খাবারের নাম জানেন, ধোসা, বিরিয়ানি সব জিজ্ঞেস করছিলেন কোথায় কি ভালো পাওয়া যায়। তো যাই হোক, আমরা স্টেশনে নেমে গেছি। এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাওয়ার পালা। কিন্তু এখানে এসে বুঝতে পারলাম যে এখানে বাস ছাড়া আর সেরকম কোনো অপশান নেই। আর বাসও খুবই মিনিমাম, 1 ঘন্টায় একটা করে বাস এখানে যায়। তাই জন্য খুব অসুবিধায় পড়েছি। আগে জানলে সত্যি আসতাম না, যতদিন না গাড়ি পাচ্ছি। এখানে এসে আপনি যদি একটা গাড়ি বুক করে নিজেরা গাড়ি নিয়ে ঘোরেন তাহলে সুবিধা, কিন্তু বাস ট্রেনের অপেক্ষায় থাকলে চলবে না। কিন্তু পাহাড়ি গ্রামটা খালি দেখুন, পুরো ছবির মতো যেন তৈরি করা। ছোটবেলায় যখন সেই বড় বড় স্ক্রিন কম্পিউটারগুলো ছিল, কম্পিউটারে বিভিন্ন দেশের ছবি ওয়ালপেপার করে সেট করে রাখতাম। আর ঠিক তখন এরকম ছবি দেখতাম আর ভাবতাম আদৌ কি এরকম দেশ আছে। আর এখন এইসব জায়গায় এসে ওই সেই ওয়ালপেপারগুলোর কথা খুব মনে পড়ছে। তো যাই হোক, প্রায় 8 ঘন্টা অপেক্ষার পরেই বাসটা এলো, কিন্তু কেন জানি না এই ভদ্রমহিলাটি কোনো ভাড়া নিলেন না। আর পুরো এই বাসটায় আমরা একা 3 জন, আর কেউ নেই। আর দেখতে পাচ্ছেন এখানে কোনো দোকান পাট সেরকম কিচ্ছু নেই। 2-4টে রেস্টুরেন্ট আছে এদিক ওদিক, আর 2-4টে জামা কাপড়ের দোকান আছে, কিন্তু সে না থাকার মতোই। আমি তাই মৈনাককে জিজ্ঞেস করছিলাম এখানকার মানুষদের জামা কাপড় পরা হলে কোথা থেকে কেনে। খুবই বেসিক কয়েকটা জামা কাপড়ের দোকান আছে যেখানে বেশিরভাগই শীতের জিনিস পাওয়া যায়। আর এসে টের পেলাম কনকনে ঠান্ডা, প্রায় 3-4 ডিগ্রি এখানে টেম্পারেচার চলছে। আর আমরা তো সেরকম শীতের কিচ্ছু আনিনি। আমি যাও বা এনেছি, মৈনাক সেরকম কিছুই আনেনি। চলে এসেছি আমাদের হোটেলের একদম সামনে। এই যে ছোট ছোট সব ভিলাগুলো দেখছেন, এগুলোর মধ্যেই একটা রুম আমাদের। ভাবিও নি এরকম সুন্দর একটা পাহাড়, তার সামনে নদী, আর এর পাশেই ভিলাটা পাবো। এর আগে আমাকে বহু মানুষ কমেন্ট করেছিলেন যে সুইডেনের গ্রাম দেখতে চাই, এখানকার গ্রামের মানুষ কিভাবে থাকে সেটা দেখতে চাই। তো তাই জন্যই আরও এখানে আসা, যে এখানে গ্রাম আমারও দেখার খুব ইচ্ছা ছিল যে কেমন হয়। তার মধ্যে এত সুন্দর ছবির মতো পাহাড়ি এলাকা, আর তার মধ্যে যদি কোনো গ্রাম হয় তাহলে তো কথাই নেই। আর একদম সোজা গিয়ে যে ছোট্ট কটেজটা, ওটা আমাদের।
একটু পিছনের দিকে পেলাম, বুঝতে পারিনি বুক করার সময় আমাদের সেই বুঝে দেখে শুনে বুক করতে হতো। যাই হোক, তাও দরজা থেকে বেরিয়েই যে এত সুন্দর ভিউটা পাবো এটাই অনেক। চলুন দেখি এবার কটেজের ভিতরটা কেমন। পুরো পাহাড়ি কাঠের বাড়ি যেমন হয় সেরকম। কি সুন্দর ছোট্ট একটা ভিলা, সাজানো গোছানো। আমার মনে আছে বাবা-মার সাথে যখন পেলিং বেড়াতে গেছিলাম, সেখানে একটা কাঠের বাড়িতে ছিলাম। আর সেই বাড়িটার দোতলায় যখন উঠতাম মট, মট করে আওয়াজ হতো কাঠের সিঁড়িগুলোতে। এসব ঘুরতে এলে এরম জায়গায় কত পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এদিকে মিভান বিছানা নিয়ে নিয়েছে এতক্ষণ ট্রেন জার্নি করে। এটা একটা বেডরুম, আরও একটা বেডরুম আছে। কি সুন্দর দোতলা বেড। আগামী ৩ দিন এটাই আমাদের ঠিকানা। আবার এই বাড়িটা যখন ছেড়ে চলে যাব তখন আবার মন খারাপ করবে। দেখবেন ২-৩ দিন একটা জায়গা থাকলেই সেই জায়গাটার প্রতি একটা অন্যরকম টান তৈরি হয়। বাইরেটা কনকনে ঠান্ডা হলে হবে কি, ঘরটা কিন্তু বেশ গরম আছে। কারণ ভিলা, নিজের মতো টেম্পারেচার সেট করতে পারেন। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে সমস্ত বাসনপত্র, ইকুইপমেন্টস সবকিছুই রয়েছে। আর এটা একটা ছোট্ট ফ্রিজ। আগামী কটা দিন এই নতুন রান্নাঘরে রান্না করব ভেবে খুব মজা হচ্ছে। এখানেও কিন্তু সামার টাইমে সারা রাত সূর্যের আলো থাকে। আমাদের ওখানে যতক্ষণ না আলো থাকে এখানে কিন্তু আরো বেশি। কিন্তু যেহেতু মেঘলা, সেরকমভাবে দেখা যাবে না। এখন এই সন্ধ্যে ৬টা মতো বাজছে, তাও কেমন অন্ধকার হয়ে গেছে। একটা সুবিধা হয়েছে, আমাদের এই হোটেলের পিছনেই ছোট্ট একটা গ্রোসারি শপ আছে। সেখান থেকে ডিম, আলু, পেঁয়াজ এগুলো সব মইনা কিনে দিয়েছে। আজকের রাতটা আপাতত চলে যাবে এই দিয়েই। কারণ আশেপাশে সেরকম কোনো দোকানপাট নেই। একটু পাহাড়ের উপরে হোটেল নিতে গিয়ে একদম ভিতরের দিকে চলে এসেছি। বুঝতে পারিনি যে আশেপাশে দোকান থাকবে না। স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর একটা জিনিস চোখে পড়লো, ভাবলাম আপনাদের দেখাই। হঠাৎ করে চোখ পড়লো আমার এই ড্রেসটায় মায়ের একটা টিপ লেগে আছে। এই ড্রেসটা ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছি। আর মায়ের এই টিপটা দেখে এত মনটা খারাপ হয়ে গেল। টিপটায় হাত দিয়ে যেন মনে হলো মাকে আমি ছুঁতে পারলাম। থাক, যে কটা দিন টিপটা ওখানে লেগে থাকে থাক। আমরা যারা বাইরে থাকি এইসব ছোট, ছোট ব্যাপার কতটা যে ম্যাটার করে, বাড়ি ছেড়ে এত দূরে না এলে হয়তো টেরটাও পেতাম না। এদিকে খাবারটা রেডি করে নিচ্ছি। ট্রেনে যা খাবারগুলো ছিল সেগুলোই এবার গরম করে ৩ জনে খেয়ে নেব। বিমানের ওই পাস্তা, ক্যারট আর মিটবল। আর মৈনাকের তো রয়েছে প্যানকেক। আর আমার রয়েছে সেই চিকেন স্যালাড। তো যাই হোক, আজকে এই খেতে, খেতে এখানেই ব্লগটা শেষ করছি। আবার পুরো নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসবো জলদি। আমার ব্লগগুলো যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন। বাই বাই।